আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তা পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবার একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ও আলোচনা করবো বলে। চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এমন একজন লেখক যিনি হলেন সমাজের গরু দর্পণ, যিনি কলমের মাধ্যমে মানুষের ভাবনা, অনুভব, ইতিহাস ও কল্পনাকে তুলে ধরেন। একজন লেখক, শব্দের কারিগর, যিনি সাহিত্য, গল্প, প্রবন্ধ বা কবিতার মাধ্যমে সমাজের শিক্ষা দেন, মনকে উদ্বুদ্ধ করেন এবং ভাবনার নতুন দিগন্ত খুলে দেন। ওনার লেখনী পরিসর প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ হয়ে থাকে। চলুন আমরা এমনই একজন মানুষের সাথে আমরা কথা বলবো এবং বলবো যে উনি আরো রয়েছেন আমাদের বর্তমান খোয়াই জেলা শিক্ষা দপ্তরের কর্মরত এবং পাশাপাশি রয়েছেন উনি ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন। চলুন ওনার সাথে আমরা আজকে পরিচয় করে নিচ্ছি। নমস্কার। পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। তো আবার জিজ্ঞেস করবো যে আপনি সেকেন্ড টাইম আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আছেন, তো কেমন লাগছে আমাদের? আমি তো গতবার আরো দুবার এসে গিয়েছিলাম, তো প্রতিবারের মতোই এবারও পজিটিভ বার্তা যে পজিটিভনেস নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং আশা করি আজকে এই আলোচনা করার মধ্য দিয়ে আমাদের যারা পরবর্তী সময় লাইব্রেরিটা দেখবেন, দর্শক শ্রোতা বন্ধুরা এবং সমাজের অন্যান্যরা, তারা সবাই যাতে একটা ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে বা তারা অনেক কিছু পজিটিভ জিনিস শুনতে পাবে, যাতে করে একটা সমাজ, একটা সুস্থ সমাজ ব্যবস্থা সহায়ক হবে। অনেক ধন্যবাদ। তো আজকে আলোচনায় রয়েছে আমি গীতা এবং আমার সঙ্গে রয়েছে আমাদের আগে বিশেষ অতিথি সৌরপতি শর্মা স্যার। তো চলুন আমরা স্যারের কাছ থেকে কিছু আলোচনা করে নেব এবং কিছু প্রশ্ন তুলে ধরবো স্যারের সামনে। তো সেগুলোর উত্তর আমরা স্যারের কাছ থেকে একে একে জেনে নেব। তো স্যারকে বলবো, স্যার আপনি তো সামাজিক ও সাংস্কৃতিক এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, তো আপনার যে পার্সোনাল যে লাইফ বলবো, তো সেই নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই, একটু জেনে নেবো আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমি আমার প্রফেশনাল যে লাইফটা আছে, আমি তো বর্তমানে কয়েক জায়গায় শিক্ষা দপ্তরে কর্মরত রয়েছি। তার পাশাপাশি আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই বিপর্যয় মোকাবেলা, এটার সঙ্গেও আমি যুক্ত রয়েছি। আমি একদম যখন থেকে আমার চাকরি পেয়েছিলাম তারপর থেকেই ডিজাস্টার ম্যানেজমেন্ট যখন শব্দটা শুনতে পেলাম, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমরা তো বিভিন্ন রকম ভাবে মানুষ সমাজের সেবা করতে পারি। যেমন লেখালেখির মধ্যে দিয়ে সমাজের সেবা করতে পারি, সাহিত্য চর্চার মধ্যে দিয়ে সমাজের সেবা করতে পারি, সংস্কৃতি চর্চার মধ্যে সমাজের সেবা করতে পারি। এমনি আমরা কিন্তু আমরা যে ক্যাম্পটায় বসে রয়েছি বা আমরা যে স্থানে থেকে কাজ করছি, যে টেবিলে বসে কাজ করছি, সেটার মাধ্যমে কিন্তু সমাজের সেবা করতে পারি। তো আমি যখন দেখলাম যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এমন একটা বিষয় যেখানে আমরা সরাসরি যারা দুর্ঘটনাগ্রস্ত কিংবা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় সরাসরি আমরা মানুষের সেবা করার সুযোগ দেওয়া হচ্ছে, তাই আমি একেবারে মনের দিক থেকে আমি খুব আকৃষ্ট হই। এবং তারপরে এখানে যেমন থাকে একটা কন্ট্রোল রুম ডিউটি। কন্ট্রোল রুম ডিউটি হচ্ছে এটা ধরেন না 24 ঘন্টা 7 দিন, প্রতিটা সময় এই কন্ট্রোল রুম খোলা থাকে। এখানে কি হয়, কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে হলো বা কোনো একটা ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে এই কন্ট্রোল রুম খবরটা আসবে। তারপর কন্ট্রোল রুমে যিনি বসে আছে, তিনি সেই মতন করে এখন যে সংশ্লিষ্ট দপ্তর, যদি কোনো আগুনের দুর্ঘটনা হয় তাহলে ফায়ার সার্ভিসকে জানাবে, যদি কোনো গাছ পড়ে গেল বা কিছু একটা হয়ে গেল তাহলে পুরো পরিষদ বা কাউকে জানাবে। ঠিক আছে, এরকম ভাবে ওরা বিশেষ করে রিসিভ করবে এবং ফরওয়ার্ড করবে। তারপরে ওই বিভিন্ন যে ঘটনাগুলি হচ্ছে এগুলি থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যাবে বা যানবাহন থেকে রক্ষা করতে হবে, ওগুলি নিয়ে তারা কাজ করে। তো কন্ট্রোল রুমে আমি প্রথমে থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়টা সম্পর্কে কিছুটা অবগত হয়েছিলাম। তো তারপরে ধীরে ধীরে কাজ করতে করতে তারপরে আমি যেমন রাজ্য স্তরে প্রশিক্ষণ নিয়েছি হ্যান্ড রেডিও, হ্যান্ড রেডিও। এই হ্যান্ড রেডিওটা হচ্ছে আপনার যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় হবে বা ম্যানমেড ডিজাস্টার হবে, তখন
যখন ধরুন সব ধরনের কমিউনিকেশন নষ্ট হয়ে গেল, ফোনের টাওয়ার নষ্ট হয়ে গেল, হ্যাঁ, বা আমাদের টেলিকমিউনিকেশন সেগুলো একদম নষ্ট হয়ে গেল, তখন আমরা কি করবো? তখন একটা কমিউনিকেশন কিন্তু ঠিকই থাকবে, সেটা হলো স্যাটেলাইট কমিউনিকেশন। তো আমরা স্যাটেলাইটের মাধ্যমে, হ্যাঁ, আমরা মেসেজ রিসিভ করতে পারবো, মেসেজ কে ফরওয়ার্ড করতে পারবো, বা ডিজাস্টার সিচুয়েশন হচ্ছে না সেই বিষয়ে আমরা অবগত হতে পারবো। তো ওই হ্যান্ড রেডিও নিয়ে আমি একটা রাজস্ব ট্রেনিং করেছিলাম, এবং সেই ট্রেনিং এর সমাপ্তি পর্বে ওভারঅল গ্রুপ পারফরমেন্সের জন্য তৎকালীন যিনি আমাদের ফায়ার এন্ড ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের যিনি মিনিস্টার ছিলেন, মাননীয় রামপ্রসাদ পাল মহাশয়, কিন্তু বর্তমানে আমাদের বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ। তো ওনার হাত দিয়ে আমি একটা পুরস্কার গ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। তার পরবর্তী সময়ে আপনার আমি আন্তর্জাতিক রেডিও এবং লাইসেন্স হোল্ডার রেডিও অপারেটর, হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের যেমন প্রত্যেক শুক্রবারে, হ্যাঁ, বিকেল 4টা থেকে আমাদের পুরো স্টেট লেভেলে একটা কমিউনিকেশন হয়, হ্যাঁ, যেমন আমি মোবাইল অফিসে বসে সবাই নিয়ে, হ্যাঁ, বা মনপুরের ছিলেন বা স্টেট অফিসে বসে সবখানে যোগাযোগ করি, ঠিক আছে, কোনখানে কিরকম অবস্থা হচ্ছে, হাল অভিযোগ কিরকম, এই আমরা ওই রেডিওর মাধ্যমে মেসেজ রিসিভ বা মেসেজ ফরওয়ার্ড করে একটা প্র্যাকটিস সেশন আমাদের। তো এরকম ভাবে আমরা একটা কাজ করছি, রেডিও অপারেটর যারা রয়েছি, এবং আমার মনে হয় এটা ভবিষ্যতে ত্রিপুরার জন্য একটা নতুন দিক উন্মোচন হতে চলেছে, হ্যাঁ, এই রেডিও নিয়ে। আর তার পাশাপাশি এটাও বলতে চাই, কিছুদিন আগে আমি ইমার্জেন্সি অপারেশন সেন্টার এটার উপর একটা ট্রেনিং দিতে, ইউসি ট্রেনিং, ইউসি ম্যানেজমেন্ট ট্রেনিং, হ্যাঁ, দিতে আমি নাগপুরে গিয়েছিলাম। নাগপুর থেকে 7 দিনের ট্রেনিং ছিল, সেটা শেষ করে কিছুদিন আগে ফিরলাম। তো এরকম ভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে আমি যুক্ত থেকে ধীরে ধীরে, হ্যাঁ, মানে আমার এই পথ চলা, এবং আমি আশা করছি যে এটা নিয়ে ভবিষ্যতে আরো কিছু মানে ডিপার্টমেন্টাল ভাবে বা আমার ব্যক্তিগত ভাবেও আমি যতটুকু সম্ভব আমি কাজ করে যাব। আর এর পাশাপাশি এটাও বলতে চাই যে কিছুদিন আগে আমাদের কয়েকজনের একটা দুর্ঘটনা হয়েছিল, যেখানে একজন লরির ড্রাইভার, হ্যাঁ, তিনি একটা দুর্ঘটনার শিকার হয়ে, হ্যাঁ, উনি দেখা গেল কি 5-6 ঘন্টা মানে খুব একটা দীর্ঘ সময় পর, হ্যাঁ, একটা কষ্ট পেয়ে মারা গিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমার যেটা দৃষ্টিভঙ্গি, আমার যে প্রাথমিকভাবে যে ভিডিওগুলি আমি দেখতে পেয়েছি বিভিন্ন সামাজিক মাধ্যমে বা টিভিতে, তো আমার মনে হয়েছে যে সেখানে মিসম্যানেজমেন্ট তো হয়েছে, তার পাশাপাশি এই মানে উদ্ধার কার্যের জন্য যে সরঞ্জাম দরকার সেটার এখানে অভাব ছিল, হ্যাঁ, যার ফলে এই যেমন কি বলে রেস্কিউ শো, হ্যাঁ, বা কাটা, হ্যাঁ, এগুলো পর্যাপ্ত না থাকার কারণে তাকে আমরা মানে উদ্ধার করতে পারছিলাম না, তাই আমরা যেখানে ঘটনাটা হয়েছিল। তো এটা খুবই দুঃখজনক, এবং এটা নিয়ে তো একটা উচ্চ পর্যায়ে মানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, উচ্চ পর্যায়ে তদন্ত হবে। আর তার পাশাপাশি এটাও বলতে চাই যে আমরা এরকমও দেখতে পাই, হ্যাঁ, যেমন আমাদের কাছে একটা মেসেজ আসলো যে ধরুন চাকমাঘাটে একটা জায়গার মধ্যে কিছুদিন আগে আমার কাছে মেসেজটা এসেছিল যে চাকমাঘাটে একটা কারেন্টের তারের সাথে একটা গরু মানে লেগে গিয়ে ওটা নাকি মারা গিয়েছে বা মারা যাবে, ঠিক আছে, এরকম মেসেজটা আসার পরে আমরা সঙ্গে সঙ্গে সেটা আমাদের যে আমাদের কয় জেলাতে 2টা মহকুমা আছে, একটা হলো কয় মহকুমা, একটা ক্লিয়ার মহকুমা। ক্লিয়ার মহকুমাতে যেহেতু ঘটনাটা হয়েছে, আমরা এই ইমার্জেন্সি অপারেশন সেন্টারকে আমরা তাকে জানিয়ে দিয়েছি যে তোমাদের এখানে চাকমাঘাটে এরকম একটা গরু, হ্যাঁ, কারেন্টের তার সঙ্গে লেগে গেলাম মারা যাবে অবস্থা। তারপরে যখন ওরা গিয়ে দেখলো যে এটা একটা ফেক নিউজ, হ্যাঁ, এরকমও হয় মাঝে মধ্যে যে ফেক নিউজ আসে, তো আমরাও এতে করে কি হয় আমাদের মাইন্ডটা বা আমাদের
কাজটা ডাইভার্ট হয়ে যায়, ঠিক আছে না? আমরা যেরকম ভাবে বিভিন্ন রকমের খোঁজ খবর নিয়ে এত পরিশ্রম করে যখন দেখলাম যে আর যেটা কিছু না, এটা একটা ফেক নিউজ, তো এরকম করে জনগণ খুব সচেতন হতে লাগে যাতে করে এরকম ফেক নিউজ না ছড়ায়, যাতে সমাজের আমরা যেটা আসলে যেটা আমরা কাজ করার উদ্দেশ্য নিয়ে গিয়ে চলছি সেটা জন্য আমরা সফলভাবে সমাজের দিকে দেখাতে পারি। তাই জনগণ খুব সহযোগিতা করতে লাগবে। আর আমরা যারা মানে চেয়ারে বসে থেকে দেখতে বসে থেকে কাজ করছি, আমরাও সেই মানে সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে, তাহলেই সবটা সুন্দর হবে, সারা সুন্দর। তো আমরা জানতে পারলাম স্যারের যে পার্সোনাল লাইফ নিয়ে স্যার যে কাজ করে চলেছেন এবং স্যারের যে রয়েছেন স্যার শিক্ষা দপ্তরের মধ্যে রয়েছেন এবং যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে তিনি যে কাজ করছেন এবং যুক্ত রয়েছেন সেই সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম স্যারের কাছ থেকে। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আপনি তো সিনেমা জগৎ নিয়ে রয়েছেন সেখানে, তো এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোকপাত করার জন্য কি বলবো? আমি সত্যি কথা বলতে এই চলচ্চিত্র এই বিষয়টা নিয়ে আমি খুবই আগ্রহী, এবং এটা নিয়ে আমি আমার বলবো আমাদের রাজ্যে অনেক মানে খুব সুন্দর সুন্দর চলচ্চিত্র আমি দেখতে চাই। তারপরে এখানে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কিছু জিনিস যেমন অ্যাডভার্টাইজমেন্ট সুন্দর সুন্দর করা হয়, মিউজিকও অনেক সুন্দর, মিউজিক ভিডিও এগুলিও খুব সুন্দর সুন্দর বানানো হয়, ঠিক আছে? অনেক ধরনের মানে সুন্দর সুন্দর কাজ হয়ে চলেছে, কিন্তু এগুলো হয়তো আমাদের মানে যারা সিনেমা প্রেমী রয়েছে, চলচ্চিত্র প্রেমী রয়েছে, তারা সেই মানে তাদের কাজ সঠিকভাবে পৌঁছানো সুযোগ পাচ্ছে না, বা একটা মাধ্যম তৈরি হচ্ছে না। তো যাদের যার ফলে কি হচ্ছে, যেমন যে কোনো একটা কিছু কেউ একজন আর্টিস্ট কিছু সুন্দর তৈরি হলো, সেটা একজন দর্শকের কাছে বুঝতে পারলো, সে সঠিকভাবে তার এই কাজটা সে জানতে পারলো, দর্শকের কাছে পৌঁছাতে পারলো, তাই কাজটা মানে অপ্রকাশিত এরকম রয়ে গেল, মানে ভালোভাবে এটা প্রকাশ করলো। তো আমি এখন সেই ক্ষেত্রে আমি একটা নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে একটা আমাদের একটা টিম গঠন করেছি। টিমটা হলো সেলুলয়েড। সেলুলয়েড মানে হচ্ছে ওই আগের যে বড় বড় ক্যাসেট গুলি ছিল, ক্যাসেটের যে ফিতাটা ছিল ওই এটাকে সেলুলয়েড বলে। এই সেলুলয়েড নাম দিয়ে আমি একটা আমি না সবাই মিলে একটা সংস্থা গড়ে তুলেছি। আর এটা মূলত আমারই মস্তিষ্ক, তো এই এই বইয়ের মধ্যে যাদের নাম বিশেষভাবে উল্লেখ করতেই হবে, টোটাল তাদের সংস্থা টোটাল আবার রয়েছে আহমদুল্লাহ ইবনে সহি, এই সংস্থার যে কর্মকার আমারই বড় ভাই শ্রী জয়শঙ্কর ভট্টাচার্য মহাশয়, তারপরে রয়েছেন আমার ত্রিপুরা পরিবারের কর্মকার শ্রী সমর্পণ ভট্টাচার্য মহাশয়। এরকম কয়েকজন নিয়ে আমরা এই সেক্টরের পথ চলা শুরু করেছি, এবং আমরা কিছুদিনের মধ্যে একটা মানে আমাদের স্টেট লেভেলে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করবো, এবং যেখানে আমরা এরকম একটা চিন্তা ভাবনা করে রেখেছি যে আমাদের স্টেটের যে সমস্ত সিনেমা তৈরি হয়, তারপরে বিজ্ঞাপন তৈরি হয়, মিউজিক ভিডিও তৈরি হয়, এগুলিকে নিয়ে আমরা প্রদর্শন করবো। তার পাশাপাশি একটা প্রতিযোগিতাও হবে, যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম যারা হবে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। এরকম বিভিন্ন ধরনের আমরা চিন্তাধারা করে যারা করে আমাদের মধ্যে এই যে সিনেমা নিয়ে যে আমাদের মধ্যে একটা আগ্রহ রয়েছে, সেটাকে আমরা প্রকাশ করতে পারি, সবার সামনে তুলে ধরতে পারি। তো এটা যদি যে একটা প্ল্যাটফর্ম দরকার, একটা মঞ্চ দরকার, তা আমরা তৈরি করার চেষ্টা করছি। আশা করছি যে এটা সুফল আমরা সবাই খুব ভালো খবর যে স্যার খুব ভালো উদ্যোগ নিচ্ছে এবং আগামী দিনে আমরা দেখতে পাবো প্রতিফলন হিসেবে আমাদের সামনে উঠে আসবে। অনেক ধন্যবাদ। তো এরপরে আমরা জানি যে আপনি একজন নাট্যকর্মীও বটে, তো এই নাটক নিয়ে যদি আপনার কাছ থেকে একটু কিছু শুনতে পাই। আমাদের খোয়াই শহর সংস্কৃতি শহর, আমরা সবাই সংস্কৃতি শহর খোয়াই শহর সংস্কৃতি শহরের রূপায়িত হওয়ার পেছনে নাটকের একটা বিশেষ ভূমিকা আছে। খোয়াইয়ের যারা তাবড় নাট্য ব্যক্তিত্ব,
যারা শুধুমাত্র রাজ্য স্তরে বা বিরাট যে আন্তর্জাতিক স্তরে তাদের অনেক সুনাম রয়েছে, যেমন রয়েছেন বিশিষ্ট নাট্যকার রাষ্ট্রপতি বীরেন্দ্র সিনহা মহাশয়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যকার। তারপর রয়েছে সঞ্জয় দত্ত মহাশয়, এইরকম আরো বিশিষ্ট নাট্যকার রয়েছে। তারপরে বিভিন্ন সুনামধন্য নাট্য প্রতিষ্ঠান রয়েছে, যেমন কালচারাল কেন্দ্র রয়েছে, নাট্য সংসদ রয়েছে, সুবর্ণ নাট্য রয়েছে, তরুণ নাট্যাঙ্গন রয়েছে। হ্যাঁ, তো মানে বলতে গেলে আমার কোয়াই শহরে এমন কোনো ছেলে বা মেয়ে নেই যারা কিনা নাটক কোনোদিন করেনি। প্রত্যেকেই কোনো না কোনো একটা ছোটখাটো হলেও নাটক করেছে, ঠিক আছে? তো এইরকম একটা মানে পরিমণ্ডল পরিমণ্ডল আমি বড় হয়ে উঠেছি। আমিও বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার সঙ্গে থেকে নাটক করেছি। তারপর যেমন কিছুদিন আগে এই আমাদের সঞ্জয় স্যার যে নাট্যকর্মী নাট্য সংস্থা রয়েছে সেটা কলা একটা সুন্দর নাটক পরিবেশনা করেছেন। তো সেদিন আবার আমি যখন দেখতে গেলাম, আমাদের ওই যখন আমি ছোটবেলায় আমার মা বাবার সাথে হাতে ধরে টাউন হল নাটক দেখতে যেতাম, তখন দেখতাম একদম একটা হল ঘর, টাউন হলটা খুব কানায় কানায় একদম হয়ে আছে, একদম মানুষের সেই বিষয়টা আমি আবার সেদিন দেখতে পেলাম, মানে খুবই ভালো লেগেছে যে এখনো মানুষের আমি নাটক দেখার প্রতি আগ্রহটা রয়েছে। ভালো মানের নাটক হয়তো আমরা সবাই সেই নাটক দেখতে যাবে, সেটা আমি মনে আমি উপলব্ধি করেছি। রিসেন্টলি এই আমাদের যে 15 আগস্ট স্বাধীনতা দিবস আসছে, এই স্বাধীনতা দিবস উপলক্ষে কয়েক জেলা প্রশাসনের উদ্যোগে আগামী 14 তারিখ এই সন্ধ্যাবেলায় কয়েকটি কমপ্লেক্সে একটা পথনাটক পরিবেশন করা হবে। একটা সুবর্ণ নাট্য সংস্থা রয়েছে, ওরা সেই পথনাটক পরিবেশন করবে। সেখানেও আমি একটা চরিত্র অভিনয় করেছি। তো মানে ঘটনাটা হচ্ছে যে নাটক শুধু মাত্র এমন নয় যে মানুষের দেখলেও আনন্দ করবে, এটা হলো সমাজের বা কোনো একটা মানুষের ফুটে ওঠে এর মাধ্যমে, ঠিক আছে? নাটক এমন কল্পনার সৃষ্টি না, নাটক হলো বাস্তবের মাটি থেকে তৈরি হয়েছে না, এখানে যে স্ক্রিপ্ট লেখা হোক সবকিছু তো এতে করে একটা সমাজের দর্পণ অনেক কিছু শিক্ষা নিতে পারে অনেক কিছু শিক্ষা নিতে পারে নাটক। তো আমি বলবো যে কয়েকদিন এরকম নাটক চর্চা হয়ে চলেছে ইদানিংকাল, এটা খুবই আনন্দের এবং এটা শুধুমাত্র কয়েকদিন আমাদের সেটা রাজ্য স্তরেও আশা করি যে নাটক রয়েছে, বিশিষ্ট নাটককার নাটক রয়েছে, অবশ্যই ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে, যার ফলে মানে নাট্য চর্চা আরো সুন্দর করা যাচ্ছে। তো আমরাও সেই চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। এবং আমরা জানি সকলে যে কয়েকটি জেলাতে হচ্ছে একটা সাংস্কৃতিক পরিবেশ এবং ওখানে অনেক কালচারাল প্রোগ্রাম হয় এবং খুবই গড়ে উঠেছে যুক্ত রয়েছে। খুব ভালো লাগছে স্যারের সঙ্গে একটা সুন্দর তথ্য আমরা তুলে ধরছেন স্যার আমাদের মধ্যে। অনেক অনেক ধন্যবাদ স্যার। তো যেহেতু আপনি সামনে বললেন 15ই আগস্ট আমাদের আসছে, তো সেই প্রসঙ্গে একটা গান আপনার কাছ থেকে শুনে নেব। নিশ্চয়ই ম্যাডাম, আমি তাহলে একটা দেশাত্মবোধক গান আপনাদের শোনাবো এবং দর্শক শ্রোতাদেরকে আমি শুরু করছি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপে নাহি তো সে।
শোভন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তো হাতে হাত রেখে মিলিয়ে সাথ। আমরা আনিব নতুন ভোর, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়নি দাও মা শক্তি, গুছাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী। আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। একদম ঠিক কথা। আমরা ভারতবাসী, আমরা সত্যি আমরা ধন্য যে আমরা এই ভারতের বুকে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা সত্যি আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা গর্বিত, আবারও আমরা গর্বিত। আমরা এই মানে দেখুন কত জন্মের মানে পূর্ণ হলে আমরা এই ভারতবর্ষে জন্ম হয়েছি। এটা মানে আমাদের পূর্বজন্মের পূর্ণ ফলের কারণে এমনটা হয়েছে, যেখানে আমাদের আমাদের জাতি নানা মানুষের মিলনস্থল, মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে বিভিন্ন অংশের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, আমরা সবাই মিলে মিশে বসবাস করছি। এরকম মানে ডাইভার্সিটি আর অন্য কোথাও দেখা যায় না, যেটা আমাদের এই ভারতবর্ষে দেখা যায়। অনেক ধন্যবাদ। সত্যি এত সুন্দর একটা গান আমরা সাইনাস থেকে শুনতে পেলাম। সত্যি আজকে এই সামনে আমাদের মনে আরো আসছে, সেই একটা মুহূর্তেই আমরা গানটা শুনতে পেলাম। সত্যি অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, তো এরপরে আমরা আবারও জানতে চাইবো স্যারের কাছ থেকে যে আপনি তো কবিতা গল্প সবই লেখেন, এর আগে এসেছেন আমাদের স্বরচিত কবিতা আপনি আমাদের মাঝে পাঠ করে গেছেন। তো এখন একটু শুনে নেবো আপনার সাহিত্য চর্চার যে অঙ্গনে যে আপনি রয়েছে, সেটা নিয়ে একটু যদি আলোকপাত আমাদের মধ্যে হয়। নিশ্চয়ই না। এই আমি বর্তমানে সাহিত্য চর্চার ক্ষেত্রে আমি না শুধু আমরা কোয়ায়ে যারা লেখকরা কবি সাহিত্যিকরা রয়েছে, আমরা সবাই মিলে এই কাজটা করছি, যাতে করে আমরা নতুন প্রজন্মের যারা লেখালেখি করে, এখন তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাই আমরা চাইছি যাতে নতুন প্রজন্মের যারা এরকম মেধাবী রয়েছে, প্রতিভা রয়েছে, তারা যেন এই লেখালেখির সঙ্গে যুক্ত হয়। এরকম আমরা যেমন এরকম নতুন প্রজন্মকে আমরা এই লেখালেখির সঙ্গে যুক্ত করতে পারি, তারাও যেন সমাজকে দিশা দেখান। তো সেটা নিয়ে আমরা একটা পরিযায়ী সাহিত্য আড্ডার গ্রুপ এরকম একটা তৈরি করেছি। এই পরিযায়ী সাহিত্য আড্ডাটা হচ্ছে, আমরা সবাই জানি যে পরিযায়ী শব্দটা হচ্ছে যে পাখিরা মানে বিভিন্ন ঋতুতে বা বিশেষ কোনো সময় এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া আসা করে, তাদেরকে আমরা পরিযায়ী করি। তো সেই পরিযায়ী নামটিকে নিয়ে আমরা করেছি পরিযায়ী সাহিত্য আড্ডা গোষ্ঠী। তো আমাদের কাজ হচ্ছে আমরা সাহিত্য নিয়ে চর্চা শুধুমাত্র কোনো মঞ্চে থেকে বা কোনো প্ল্যাটফর্মে থেকে আমরা করবো না, আমরা এটা নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা এই সাহিত্য নিয়ে চর্চা করবো। তো আমরা কি করেছি, যেমন আজকে আমাদের কয়েক জেলার বা কয়েক শহরের যে সমস্ত বিশিষ্ট কবি সাহিত্যিকরা রয়েছে, একদিন একজনের বাড়িতে এই পরিযায়ী সাহিত্য আড্ডা করলাম, মানে সাহিত্য নিয়ে কথা বলা, আলোচনা, স্বরচিত কবিতা পাঠ বা অনুগল্প ইত্যাদি নিয়ে বিভিন্ন রকমের
আলোচনা হয়, শারীরিকভাবে আলোচনা হয়। তো আজকে এই কবির বাড়িতে বললাম, এই লেখকের বাড়িতে বললাম, কালকে আরেকজন কবির বাড়িতে, আরেকজন লেখকের বাড়িতে। হ্যাঁ, এরপরে এরকম ভাবে এটা মানে একজন আরেকজন এরকম ভাবে এটা মানে পরিচয় রাখাটা চলে। আর আমাদের এই পরিচয় আড্ডার বিশেষত্ব হচ্ছে যে এখানে আমাদের যিনি আজকে যার বাড়িতে পরিচয় আড্ডা হবে সেই বাড়ির যিনি গৃহকর্তা রয়েছেন তিনি হবেন আহ্বায়ক, এবং এখানে একজন বিশেষ আলোচক থাকবে, এবং এই বিশেষ আলোচক আমার খোয়াই জেলা কিংবা আমাদের রাজ্যের বিশিষ্ট কোনো ব্যক্তিত্ব বা বিশিষ্ট কোনো লেখক, কবি, সাহিত্যিক যিনি সাহিত্য নিয়ে অনেক কিছু জানেন, অনেক কিছু অভিজ্ঞতা রয়েছে, উনি বিশেষ আলোচক হিসেবে সেই পরিচয় আড্ডার মধ্যে উনি ওনার মতামত বা আলোচনা তুলে ধরবেন। আর এখানে এই পরিচয় আড্ডার মধ্যে থাকবে আরেকজন সভাপতি। এই সভাপতি থাকবেন এলাকার কোনো বরিষ্ঠ কোনো লোক বা প্রবীণ ব্যক্তি যিনি যার অনেক অভিজ্ঞতা আছে, যিনি সমাজে অনেক কিছু দেখেছেন, এলাকা সম্পর্কে একটা ওয়াকিল হওয়া রয়েছেন। তো এরকম ব্যক্তিকে আমরা এটা এই পরিচয় সাহিত্য আড্ডা সভাপতি। মানে আজকে আমার বাড়িতে হলো, তো আমার বাড়িতে একজন আমি হলাম আহ্বায়ক, তারপর আরেকজন বিশেষ আলোচক থাকবে, তারপর আমার এলাকার কোনো বরিষ্ঠ ব্যক্তি সেখানে সভাপতি। তো এরকম করে মানে এটা আমি একটা অনেক চিন্তা ভাবনা করে আমি মানে এরকম ভাবে সবাই আমরা যারা কবি সাহিত্য রয়েছে সবাই মিলে এই পরিচয় আড্ডাটা শুরু করেছি, ঠিক আছে। আর এখন এই পরিচয় আড্ডার পাশাপাশি আমরা খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরাম নামে একটা নতুন একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছি। এই অভিনব উদ্যোগটা আমরা এই জন্য নিয়েছি কারণ লিটল ম্যাগাজিনকে বলা হয় সাহিত্যের আতুর, তাই সাহিত্য যেন আরো দিন দিন সমৃদ্ধ হয়। আর লিটল ম্যাগাজিন যেন মানে কিভাবে লিটল ম্যাগাজিন সম্পাদনা করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এগুলি নিয়ে যেন আমাদের সবার মধ্যে একটা স্কিল ডেভেলপমেন্ট হয়, তার জন্য আমরা এই খোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরাম সেটা তৈরি করেছি। এবং এই লিটল ম্যাগাজিন ফোরামের তরফ থেকে আমরা প্রতি বছর 15 আগস্টের আগে একটা কবি সাহিত্যিকদের নিয়ে সম্মেলন করে থাকি, এবং এটা বর্তমানে আমাদের যে খোয়াই জেলা প্রশাসনের যে ক্যালেন্ডার প্রোগ্রাম, সেই ক্যালেন্ডার প্রোগ্রামের অন্তর্গত হয়ে গেছে। তো আমাদের এই উদ্যোগটা খোয়াই জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলে বেশ প্রশংসিত হয়েছে, এবং আমরাও সেইভাবে কাজ করে চলেছি। এই রিসেন্টলি আগামী 14 তারিখে আমাদের এই খোয়াই জেলা ফোরামের আয়োজনে একটা কবি সাহিত্যিক সমাবেশ বা একটা কবি সম্মেলন হবে, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা বিভিন্ন রকমের নতুন নতুন গ্রহণ করে চলেছি। আর বিশেষ করে আমাদের খোয়াই জেলার যারা বর্তমানে লেখা লিখি বা কবিতা সাহিত্য ইত্যাদি চর্চা সংযুক্ত আছেন, তারা প্রত্যেকেই মানে কোনো না কোনো একটা নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে চলেছেন এবং পরস্পরের পাশে থেকে সহযোগিতা করছেন। এর জন্য আমি ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাবো, এবং এভাবেই আমাদের খোয়াই জেলার যে সংস্কৃতির মান উন্নয়ন হবে এবং আমাদের সাহিত্য চর্চা আরো বেশি দিন দিন সুন্দর হবে। খুব ভালো একটি উদ্যোগ বলবো। তো এটা দেখে আমাদের যে আগামী প্রজন্ম বা যারা দেখছে, যারা আগামী দিনে রাইটার বা এই বিষয়গুলো নিয়ে তারা এগোতে চাইছে, তারা কিন্তু উৎসাহিত হবে। এরপরে স্যার আপনার কাছ থেকে আপনি তো কবিতা লেখেন, তো একটা সরস্বতী কবিতা শুনতে পাই। যেহেতু এখন স্বাধীনতা দিবস আসছে, একটা দেশাত্মবোধক একটা কবিতা আমি সরস্বতী কবিতা পাঠ করে শোনাবো, এবং এই কবিতার নাম হচ্ছে বীর গাথা। বীর গাথা মানে বীরত্বের যে বিভিন্ন কাহিনী বা কথা, যেমন বীর, আমি শুরু করছি। বীর শহীদের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা, বীর শহীদের মুক্তির চেতনায় পেয়েছি যে পূর্ণতা, বীর শহীদের স্বপ্নের ভেলায় চড়ে হচ্ছি পারাপার, বীর গাথায় উজ্জ্বল সার্বভৌম রাষ্ট্রের অধিকার, বীর শহীদের পূর্ণ স্মৃতিতে গাইছি বিজয়ের গান, দুর্নিবার অঙ্গীকারে অটুট হলো আমাদের মনোপ্রাণ, কাশ্মীর থেকে কন্যাকুমারী বৈচিত্র্যের ঐক্যতান, এক ভারত শ্রেষ্ঠ ভারত করে আমরা দুনিয়া। এটা আমার সর্বোচ্চ কবিতা বীর গাথা।
খুব সুন্দর। তো আমরা যে এই আজকে স্বাধীন ভারতবর্ষে আমরা আছি এবং বাস করছি এবং প্রকৃতির কত বীরের প্রাণ দানের ফলে আমরা এই স্বাধীন ভারতে আজকে বাস করছি। ঠিক ঠিক তো এটাই বলবো যে সত্যি আমরা এই ভারতবর্ষকে আরো সুন্দর এবং সুন্দর করে তুলবো, সুন্দর থেকে সুন্দর করে তুলবো। তো এটাই আমাদের যেন সবাইকার লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে ওঠে এবং আমাদের যে ইতিবাচক ভাবনা সেই ভাবনাগুলোর মধ্যে দিয়ে আমরা এগোতে চাই এবং আগামী প্রজন্মকে সেই শিক্ষাটুকু দিতে চাই যাতে তারা যেন কোনো সময় নেগেটিভের মধ্যে বড় না হয়ে তাদের পজিটিভিটির মধ্যে দিয়ে তারা এগোতে পারে এবং একটা সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে। তো আমাদের প্রেসিডেন্ট স্যারের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয় বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমরা একটা সবুজ পৃথিবী করি। তো এই প্রসঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আমাদের স্যারকে বলবো যে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ নেওয়ার পিছনে আপনি কি বলবেন? এটা মানে অত্যন্ত শুভ উদ্যোগ এবং এর দ্বারা আমাদের সমাজ, হ্যাঁ, পরিবেশ ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ পরিবেশ ভালো থাকলে, সুস্থ থাকলে আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের মন মানসিকতা ভালো থাকবে, ভালো করে লেখালেখি হবে, ঠিক আছে না? এখন যদি আমরা একটা যান জঞ্জাল, হ্যাঁ, বা এরকম শহরের যেটা আমরা দেখি, হ্যাঁ, দূষণ, দূষণ, একটা পরিবেশ না দূষণ তো বলছি না, হ্যাঁ আমাদের সেই মেন্টালিটিটাও কিন্তু সেরকমই হয়ে যাচ্ছে। আমরা লেখালেখি আর করতে পারছি না, আমরা অনেকটা আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছি। এতে করে কি হচ্ছে যে আমাদের যে সমৃদ্ধি, যে প্রগতি হওয়ার কথা সেটা সঠিকভাবে হচ্ছে না। কিন্তু পরিবেশ যদি সবুজায়ন আমরা গড়ে তুলতে পারি, চারিদিকে গাছপালা যদি সুন্দরভাবে থাকে, তাহলে এতে আমাদের মনটাও সবুজায়ন হয়ে যাবে, আমাদের মনটাও সুন্দর হয়ে উঠবে। এতে সমাজেও ভালো হবে, আমাদেরও ভালো হবে, পরিবেশেও ভালো হবে এবং আমরা রোগমুক্ত থাকতে পারবো। এবং আমরাও রোগমুক্ত থাকতে পারবো। ধন্যবাদ স্যার। তো এরপরে আমরা বলবো বর্তমানে আমরা এআই যুগে বাস করছি, সেই এআই এর যে প্রভাব আমাদের উপর পড়ছে সেই নিয়ে একটু আলোকপাত করার জন্য আপনাকে একটু বলবো। নিশ্চয়ই। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই এর এখন বিভিন্ন রকমের অ্যাপ রয়েছে। একটা বিশেষভাবে উল্লেখ করতে হয় যেমন চ্যাটজিপিটি, এটা আমিও ইউজ করি, হ্যাঁ, বিভিন্ন কার্যক্রমে আমি ইউজ করি মাঝে মাঝে। তো এখন ঘটনা হচ্ছে এআই যেমন আগে দেখুন, আগে যখন মোবাইল ছিল না, প্রথম যখন মোবাইলটা আমাদের হাতে এসেছে, ঠিক আছে, তখন অনেক বলতো আর এটা নিয়ে তো আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে, এটা সমাজকে ভেঙে দিচ্ছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে কি হাতে হাতে মোবাইল, কেউই একটা সেকেন্ড আমরা এই মোবাইলটাকে হাতছাড়া করতে পারি না, ঠিক আছে, মোবাইলের খুব প্রয়োজন। তারপরে মোবাইলের মধ্যে কি হলো, সোশ্যাল মিডিয়া এলো। সোশ্যাল মিডিয়াও আমরা প্রথমে বলেছিলাম আর এই সোশ্যাল মিডিয়া করে সব গেছে, সব একদম কি হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু আমরা সেই সোশ্যাল মিডিয়া নিয়ে সারাদিন ব্যবহার করি, ঠিক আছে। কিছু মানে একটা কিছু প্রোগ্রাম করলাম, সেটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে সবখানে পোস্ট করে দিলাম, বা কে কি করছে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে নিলাম। এখন সরকারি কাজকর্ম, মানে সরকারি কর্মের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটা নিয়ে যেমন এখানে শিপার রয়েছে বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে অলরেডি সোশ্যাল মিডিয়ার উপর বিভিন্ন রকমের ট্রেনিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম ভাবে ধীরে 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 এখন সোশ্যাল মিডিয়ার পরে আসবে কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন দেখা যাচ্ছে কি এই 2025 সাল তো মানে এআই এর পথচলা শুরু হলো, হয়তো বা এমন হতে পারে আগামী বছর, হ্যাঁ, এখন মানে এআই এর দামটা আরো অনেক বেড়ে যাবে। আমরা এখনই যেমন বুঝতে পারছি, হ্যাঁ, এটা সুফল রয়েছে, কুফল রয়েছে, মানে প্রত্যেকটা জিনিস সুফল এবং কুফল রয়েছে। বিষয়টা এরকম, যেমন দেখুন আগে যখন হাতে মোবাইল ছিল না, তখন আমরা সারাদিনে হয়তো বা 6-7টা বিষয় নিয়ে লেখালেখি করতাম, হ্যাঁ, এরকম কি 6-7টা বা 10টা বিষয় নিয়ে লেখালেখি করতাম। কিন্তু এখন এই মোবাইলটা হাতে আসার কারণে কাজের পরিধিও বেড়ে গেছে, হ্যাঁ, বিভিন্ন রকমের বিষয় আমাদের মানে একদম হাতের মধ্যে চলে এসেছে। তাই লেখালেখিও বেশি পরিমাণে করতে হচ্ছে। আগে যেখানে 10টা লেখালেখি করতাম সারাদিন, ধরুন 10টা বিষয় লেখালেখি করতাম, এখন 20টা বিষয় লেখালেখি করতে হবে। হ্যাঁ, যেমন আমি নিজের কথা বলছি, হ্যাঁ, কোনখানে একটা প্রোগ্রাম করলাম, এই একটা কিছু দিকে একটা ক্যাপশন দিকে দিতে লাগবে বা একটা কিছু পোস্ট করতে লাগবে,
হ্যাঁ, এরপরে কোনো একটা সরকারি কোনো একটা কাজ করলাম, সেটাও আমার অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে, হ্যাঁ, সেখানে আপডেট দিতে লাগবে। তারপরে হ্যাঁ, যেমন আপনাদের এখানে আসলাম, তো এটা নিয়ে আমি নিশ্চয়ই পরবর্তী সময় ফেসবুকে বা আমার সামাজিক মাধ্যমে একটা আপডেট দেবো, ঠিক আছে। তো এরকম ভাবে মানে সারাদিনে এখন 20টা 30টা বিষয় নিয়ে লেখালেখি করতে হবে, ঠিক আছে। তো এর মানে আমাদের উপর কাজের চাপটা অনেকটা বেড়ে গেছে, বেশি। তো সেটাকে অনেকটা মানে চাপ, কাজের চাপটাকে একটু কমানোর জন্য আমরা কি করি, আমরা এআই এর শরণাপন্ন। এআই কে একটা বলে দিলাম, যেমন এই বিষয়টা হ্যাঁ সাথে এই বিষয়টা নিয়ে তুমি আমাকে একটু সহযোগিতা করো, বা কিছু একটা তুমি লেখো কি করলে ভালো হবে, আমাকে একটু একটা সাজেশন দাও। তখন এআই সে তার মতন করে একটা সাজেশন দিয়ে দেবে, ঠিক আছে। তো এতে করে মানে কি হবে, আমার চলার পথটা একটু মানে সহজ হয়ে গেল। বা আমি সারাদিনে যে 30টা বিষয় নিয়ে কাজ করলে তো একদম মাথাটা ঠিক থাকবে না, ঠিক আছে। কিন্তু এআই আসার ফলে আমার কাজটা অনেকটা চাপটা কমে গেল, ফলে আমিও সুন্দরভাবে কাজগুলি একদম সঠিক সময়ে করে নিতে পারছি। কিন্তু এর কুফলটা হচ্ছে, কারণ সুফলের দিক না, এখন কুফলটা বলছি। এখন দেখা যাচ্ছে কি কিশোর কুমার সেই কবে চলে গিয়েছেন আমাদের দেশে, কে কে, হ্যাঁ, যিনি আধুনিক যুগের একজন বিশিষ্ট গায়ক, তিনিও চলে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি এআই কে কাজে লাগিয়ে কিশোর কুমারের কণ্ঠস্বর দিয়ে, কে কে কণ্ঠস্বর দিয়ে, হ্যাঁ, গান তৈরি হচ্ছে। হ্যাঁ, শুনলে মনে হবে যে এটা সত্যি সত্যি হয়তো বা কিশোর কুমার নিজে গান গাইছেন বা এরকম কোনো আগে রেকর্ডিং করেছেন। তো এতে করে কিন্তু আমরা ওই শিল্পীর প্রতি আমরা কিন্তু মানে সম্মান করছি না, এটা বরং আমরা ওনাদের মানে অসম্মান বা অপমান করছি। কারণ ওনারা যে কাজগুলি করে গিয়েছেন এগুলি হলো কালজয়ী। হ্যাঁ, এগুলি পুনরায় এআই এর দিয়ে বা এরকম, হ্যাঁ, এগুলি হয় না। বা আরেকটা বিষয় যেমন আমি লক্ষ্য করছি, এআই দিয়ে এখন এই সেদিন যেমন রাঞ্জনা, হ্যাঁ, রাঞ্জনা একটা সিনেমা আছে, আজকে থেকে 10-12 বছর হয়ে গেছে। এখানে ওই ধনুষ করে একজন সাউথ ইন্ডিয়ান একজন ফিল্ম স্টার, উনি একটা সিনেমা করেছেন। তো এটা ছিল একটা ট্র্যাজেডি, বিয়োগান্ত মানে বিচ্ছেদ হয়ে যায় এখানে, ঠিক আছে। কিন্তু এআই এর দ্বারা, এআই দিয়ে কি করেছে, সেটার যে ফিল্মের যে ক্লাইম্যাক্সটা পুরোটা চেঞ্জ করে দিয়েছে। এটাকে বিয়োগান্ত থেকে এটাকে মানে মিলনের একটা দৃশ্য বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা করে পরবর্তী সময়ে যখন আমাদের এই সাউথ ইন্ডিয়ান ফিল্ম স্টার মানুষ কিন্তু সেটা দেখলেন, উনি মেন্টালি খুব বেশি ডিস্টার্ব হয়ে গেল। আর একটা তো এরকম ছিল না, আমি করেছি এরকম, আর এআই এর দিয়ে মানুষটা এটাকে অন্যরকম মানে এটাকে অন্যরকম বানিয়ে দিয়েছে। তো এটা শুধুমাত্র যে ধনুষ ফিল্ম স্টার ওনার ক্ষেত্রেই হয়েছে এমন না, আমাদের ক্ষেত্রে এরকমটা হতে পারে। হ্যাঁ, আমি আজকে এখানে যে অনুষ্ঠানটা করলাম, এআই দিয়ে দেখা গেল আমার যে মানে বলার বিষয়টাকে চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, মানে আমি একটা স্টেটমেন্ট দিলাম, এআই দিয়ে আরেকটা স্টেটমেন্ট বানিয়ে দিয়েছে, এরকম হতে পারে, ঠিক আছে। এআই এর এগুলি হচ্ছে কুফল। হ্যাঁ, তো এআই দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি অনেক ধরনের ব্ল্যাকমেইল করা হচ্ছে, ঠিক আছে। আমি সেদিন একটা ভিডিও দেখেছিলাম যে একজন হাজবেন্ড ওনার ওয়াইফের সাথে কথা বলছেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কিন্তু পরবর্তী সময় কিছুক্ষণ পরে এসে তার হাজবেন্ড দেখলো কি, আর ওয়াইফ তো তার পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসছে। তাহলে এতক্ষণ ধরে কার সাথে মোবাইলে এসে কথা বলবে? হ্যাঁ, মানে এটা হলো এআই এর প্রভাব। কি করে আপনার মুখের আদুলি আমার একটা এরকম বানিয়ে দিল, যাতে করে মানে আমার সঙ্গে যদি আপনি বা উনি মানে অন্য কেউ কথাবার্তা বলে, তাহলে মনে হবে যে হ্যাঁ আমি যে মানে আপনার সাথে কথা বলছি, ঠিক আছে, মানে এরকম মনে হবে। তো এআই এর বিষয়টা মানে খুবই এখন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। মানুষ এখন সেটাকে কিভাবে নিচ্ছে আমার মনে হয় মানে এআই তো কোনো সময় মানবিক প্রবৃত্তি নিয়ে কাজ করবে না, তার তো কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের যে মানবিক প্রবৃত্তি রয়েছে, আবেগ রয়েছে, সেগুলি এআই হ্যাঁ, আর এআই দিয়ে এখন তুমি কি করছো, অনেক লেখকরা কি করে এআই দিয়ে হ্যাঁ কবিতা বানিয়ে, এবং এআই দিয়ে যখন একজনের কবিতা বানাবে না বা কবিতা লিখবে না, তখন এটা বোঝা যাবে যে এটা এআই।
এআই দিয়ে লেখা হচ্ছে, কারণ ওই লেখার যে মানে শেষের জায়গাটা বা এর যে বিবরণটা এটা একটু আর্টিফিশিয়াল লাগবে, একটু কেমন কেমন মনে হবে আপনার। হ্যাঁ, কিন্তু মানুষ যখন কবিতা লিখবে, হ্যাঁ, আপনি আমি যখন কবিতা লিখবো, একটা নতুন লিখি পুরান লিখি বা যেমন লিখি, এটার মধ্যে একটা আবেগ, একটা অন্যরকম ব্যাপার থাকে, ঠিক আছে? তো সেগুলিও আমরা বুঝতে পারি যারা এখন অনেক নতুন নতুন লেখকরা রয়েছে, এরকম এআই ইউজ করে এরকম কিছু করছে। তো এটা ঠিক না। আমার মতে আপনারা যদি আমাকে আজকে কবিতা লিখতেই লাগবে এমন কোনো কথা না, এক সপ্তাহ সময় নিয়ে আপনি চিন্তা ভাবনা করে কিছু একটা লিখুন, এতে আপনার যে সমৃদ্ধি হবে আসবে, হ্যাঁ, আপনার মানসিক মানে বিস্তার ঘটবে, হ্যাঁ। কিন্তু এআই এর সাহায্য নিয়ে আপনি চেষ্টা করছেন, আপনাকে ভালো লাগার কিছু লাগবে যে না আমি একটা কবিতা শুনতে হ্যাঁ, নিজের থেকে কিছু একটা করলে এটা একটা আলাদা রকমের শান্তি আনন্দ থাকে। কিন্তু এই এআই এর সাহায্য নিয়ে যখন এটা করছেন, আপনিও ওই আর্টিফিশিয়াল, আপনিও ওই কৃত্রিম হয়ে যাচ্ছেন, এটার মধ্যে আপনার নিজস্ব স্বতন্ত্র ব্যাপারটা থাকছে। তো আমি সবাইকে বিনম্র অনুরোধ করবো যারা আমাদের দর্শক শ্রোতা বন্ধু রয়েছে, এআই তো অবশ্যই আপনারা ইউজ করবেন, কারণ নিত্যদিনের যে পরিমাণে কাজের চাপ আসছে, হ্যাঁ, তাই এআই এর সহযোগিতা নিয়ে আপনারা নিজেদেরকে একটু ভালো কাজে ইউজ করার জন্য, হ্যাঁ, চাপ মুক্ত হওয়ার জন্য কিছু কিছু সহযোগিতা এআই এর নিতে পারেন। কিন্তু আপনারা মানে এমন কোনো কাজ করবেন না যাতে করে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে আগামী দিনগুলি খুব মানে একটা বিপজ্জনক হয়ে যাচ্ছে। এবং আগামী প্রজন্ম থেকে আমাদেরকে দেখে যে আমরা এইভাবে জিনিসগুলোকে ইউটিলাইজ করছি বা এটার ফলটাকে আমরা কিভাবে নিচ্ছি বা কিভাবে এটাকে ভালো কাজ ইউজ করছি, তাহলে তারাও তো সেই পথ নেবে, সেইভাবে তারা সেই পথে এগিয়ে চলবে আমাদের দেখে। একদমই তাই। তো এরপরে স্যারের কাছ থেকে আমরা আবারও একটি গান শুনে নেবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, তো তার যাওয়ার আগে একটা গান অবশ্যই শুনে নেবো। নিশ্চয়ই ম্যাডাম, আমি এবারে আপনাকে এই আমরা রবি ঠাকুরের মানে রবীন্দ্রসঙ্গীত একটা শোনাবো। হ্যাঁ, এটা একটা মানে আবেগী গানটা আমার খুবই ভালো লাগে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশো, তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও সুন্দর
শুনতে পেলাম স্যারের কাছ থেকে। একদমই তাই, আমাদের ঠাকুর রবি ঠাকুর উনি এই সত্যি আমাদের মনে রয়ে গেছেন, আমাদের অন্তরে আছেন এবং সারা জীবন থাকবেন এইভাবেই। একদম এবং উনার গান ছাড়া কিন্তু আমরা অপূর্ণ। একদম মানে আমরা যারা বাঙালিরা রয়েছি, হ্যাঁ, আমাদের যে বাঙালিয়ানা, আমাদের যে এই মাটি, সবটাই রবীন্দ্রনাথ ঠাকুরের যে বলা কথাগুলি কিন্তু আষ্টি পৃষ্টি জড়িয়ে রয়েছে। একদম ঠিক। এবং আমরা সকাল থেকে ঘুম ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে ভাবনাগুলি উন্নতভাবে ফুটে জড়িয়ে আছে, জড়িয়ে আছে এবং আমাদের এই নিত্য দিনের সঙ্গে আমাদের সবকিছুর সঙ্গে মিলে যায় ওনার গান, কবিতা, যাই বলুন না কেন, শয়নে স্বপ্নে সবকিছুতে জড়িয়ে আছে। এই তো কিছুদিন আগে 22 শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াস। তাই আজকের দিনে, হ্যাঁ, 2-3 দিন পরে আজকে লাইফে হচ্ছে, হ্যাঁ, তো আমার মনে হয় বিষয়টা খুবই প্রাসঙ্গিক। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধুমাত্র লেখক ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন এমনটা নয়, তিনি একজন, যেহেতু 15 আগস্ট আসছে কয়েকদিনের মধ্যে, এটা বলতেই হচ্ছে যে উনি কিন্তু একজন মানে অনেক গান লিখেছেন, আমাদের ভাতৃবন্ধন যে সেই ভাতৃবন্ধন নিয়েও তিনি গান লিখেছেন এবং আমাদের এই যে রাখি বন্ধন উৎসব কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করে দিয়েছিলেন। যখন এই লর্ড কার্জন বঙ্গভঙ্গ চালু করার জন্য কুপ্রচেষ্টা বা অপচেষ্টা করে যাচ্ছিলেন ইংরেজ সরকার, তখন এটাকে এই বঙ্গভঙ্গ রোধ করার জন্য কিন্তু রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন, যাতে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই ভাই বোন হিসেবে মিলে থাকতে পারে। হ্যাঁ, তো যারা লেখক কবি সাহিত্যিক, হ্যাঁ, তারা কিন্তু তাদের এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সমাজের সবার সেবা করে যায়। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর হলেন এরকম একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এবং আজকের এই দিনটাকে আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরই হওয়া উচিত আমাদের একমাত্র আদর্শ পথপ্রদর্শক, যাতে করে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। ঠিক একদম অসংখ্য অনেক কি বলবো, ধন্যবাদ স্যারকে এত সুন্দর কথা বলার জন্য, ওনার এত সুন্দর বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। এবং আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তা ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।